কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? চলো নার্সিং হোমে চলো। তুমি আর অমত করো না বাবা, আমি তোমার পিতৃতুল্য। আমার পুত্রের প্রাণ রক্ষাতে আমি তোমার কাছে রক্ত ভিক্ষে চাইছি বাবা। ভিক্ষে বলবেন না মেসমশাই, ভিক্ষে বলবেন না। আমি আমার বোনের বাগদত্তা, আর তার চেয়েও বড় পরিচয় সে আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। আর আমি দেব মেসমশাই, আমি দেব। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ। কিসের অনুরোধ? লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচাতে আজ রাতে আপনি গ্রহণ করুন আকাশ। এ হতে পারে না। ভাইরে বাগদত্ত থেকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না। তোর জীবনে একটা ভুল যদি কোনো মানুষের বসন্তের ফুল ফুটে ওঠে, তাহলে কি সেই ভুলটা করা তোর স্বাধীন নেই না? ওরে প্রতিভা, তুই কি আমার জীবনের সেই দুর্ঘটনার কথা ভুলে গেলি যে দুর্ঘটনার জন্য আমি চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়ে শক্ত হয়েছিল? প্রয়োজনের তাগিদে তোকে যে পরিবর্তন করতে হবে রে আকাশ। বলতে আমি বাধ্য হচ্ছি রে আকাশ। এটা শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাজে সজ্জিতা হয়েও লগ্ন ভ্রষ্টার হাত থেকে আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নারীর জীবনের মান সম্মানকে বাগদত্তা জেনেও তুই ওকে বিয়ে কর। তাহলে বাবা আমি সুস্থ হয়ে যখন সব জানতে পারবে, সে কি আমাকে আগের মতো শ্রদ্ধা করবে, না তার মনের সমস্ত ঘৃণা ছুড়ে মেরে আমায় প্রাণ বলে অভিশাপ দেবে? না বাবা, না না আকাশটা না। কিছুক্ষণ আগে আপনারা বললেন আপনি সুস্থ হয়ে ফিরলেও চিরদিনের মতো সে অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা আজীবন একটা নাটক করে যাবো। নাটক? নাটক? হ্যাঁ নাটক। আবির কোনোদিন জানতেও পারবে না তারই বাগদত্তা তুফানি আজ তার দাদার বিবাহিতা স্ত্রী। আমি যদি কখনো সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তুফানির কথা জানতে চাই। সাংসারিক ভারসাম্য রক্ষার অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্যি করতে আমরা সবাই মিলে এক বাক্যে বলব, বিয়ের দিন রাত্রি লগ্ন ঘোষণা তুফানি আত্মহত্যা করে মারা গেছে। তুই চুপ করো আকাশ, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে চাপা রেখে আজীবন আমি মিথ্যের সঙ্গে অভিনয় করতে পারবো না। আকাশ তুই আমি নিতান্ত নিরাপায় হয়ে তোমার কথার আজ আমি প্রথম অবাধ্য হলাম। কি বললি আকাশ? আমার কথা তুই অবাধ্য হয়ে? বাবা শুনছিস প্রতিভা, তুই শুনছিস? যে আকাশকে এতদিন ধরে আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে বড় করে তুললাম, সেই আকাশ কিনা আমার উঁচু মাথাটা মাটিতে মিশিয়ে দিল। ওর গায়ের কাছে ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারীর মান সম্মান রক্ষার্থে ওর কাছে নিজেটাই বড় হলো। বাবা আমার তুমি একটু বোঝার চেষ্টা করো। বাবা দূর হয়ে যা, দূর হয়ে যা কুলাঙ্গার। আজ থেকে আমি জানবো আকাশ বলে আমার কেউ ছিল না। খবরদার, এই অবাধ্য পুত্রের করুণা দান গ্রহণ করার
আমার কাছে অনেক ভালো। ওকে ওকে তোমরা চলে যেতে বলো। ওর বিষাক্ত বিশ্বাসে এ বাড়ির পরিবেশ বিষময় হয়ে যাবে। চলে যাও বলছে আমার চোখের সামনে থেকে। না, এমন আদেশ তুমি আমায় দিও না বাবা। আমাকে তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা। আর আমি তোমার কথা অবাধ্য হব না বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা। বাবা আবিরের বাচ্চাটাকে তুই বিয়ে করবি করে? আমি যে তোর জন্মদাতা পিতা। রেখি ক্ষমা প্রতিজ্ঞার অক্লান্ত প্রতিভূ হিমালয়ের পর্বতের মতো ক্ষয়ে ক্ষয়ে অক্ষয় শব্দের শিল্প যুগে যুগে অনিক্ষণ। তাই তো চিত্রপত্তার আমি তোমায় কথা দিলাম বাবা, সবার অলক্ষে আকাশের বিবেকে ডুবরে ডুবরে কাটবে, চিৎকার করে বলবে অভাগা আকাশ। বাবা তোমাদের সকলের মুখে হাসি ফোটাতে আমি আবিরের বাগদত্তাকে গ্রহণ করব। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার। কি নিয়ে বাঁচব আমি? ভালোবাসা করে হাহাকার, ও ভালোবাসা করে। দাদা দাদা তুই ফিরে এসেছিস? আমার আবির কেমন আছে রে দাদা? আমার আবির কেমন আছে? ভালো নেই। ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা, আর জ্ঞান ফিরলেও মতো অন্ধ হয়ে যাবে। দাদা 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 আর দেরি নয়। সারার সুরকে বন্ধ করতে বলো, ছেড়ে ফেলো রঙিন আরব সজ্জা। আমার এই দোকানে নতুন সাজি কিনে দিই, তাকে সাজি যাও লগ্ন পোস্টা বিধবার সাজ। না, এ সাজ তোর জন্য নয়। তাই তো তোর জন্য আমি নতুন পাত্রের সন্ধান দিয়ে এসেছি। কি বললে দাদা? আবিরের অসহায়তার সুযোগে নিয়ে আমি স্বার্থপরের মতো অন্য গলায় আমি বরমাল্য দান করতে পারবো না দাদা, আমি দান করতে পারবো না। আবির ছাড়া আমি কাউকে আমার এই বরমাল্য আমি কিছুতেই দিতে পারবো না দাদা, আমি কিছুতেই পারবো না। সময় দিয়েছে, এর মধ্যে ঘটনা ঘটে যায়। দাদা আমার মন বলছে দাদা আবির সুস্থ হয়ে ঠিক ফিরে আসবে। আর সে সুস্থ হয়ে ফিরে এলে আমি তাকে আমার স্বামী বলে মেনে নেব দাদা। সেদিন আবির কি তোকে মেনে নেবে? একটা লগ্নভ্রষ্ট মেয়েকে বিয়ে করতে সে রাজি হবে? আত্মীয় স্বজন সমাজ সংসারের চাপে পড়ে সেদিন যদি তোকে সে বিয়ে করতে অস্বীকার করে, আমি আত্মহত্যা করে সকল সমস্যার সমাধান করে যাব। জীবনের শেষ সমাধান হতো, তাহলে এই বিশাল পৃথিবীটা মৃত্যুর মরুভূমি হয়ে যেত। তুফানি কে আপনি? আদর্শ মাস্টার চোখের জল আর কাকে তুমি সহ্য করতে না এসেছে। কিন্তু কেন এসেছেন? ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের সমস্ত মৃত্যুর বার বসকে রক্ষা করে আমি তোমাকে লজ্জা ভ্রষ্টার হাত থেকে উদ্ধার
যদি যদি দরকার হয় তাহলে আকাশটাকে ঝাঁপ দিতে হবে ওই মিথ্যের মরুভূমি, হ্যাঁ ছলনার মরুভূমি। না না, আবিরের সঙ্গে আমি ছলনা করতে কিছুতেই পারবো না। যদি সে আমার কথা কখনো জানতে চায় তাহলে আমি তাকে কি জবাব দেব? সেদিন তার সেই অন্যদের সুযোগ নেই। আমরা সারা জীবন একটা মিথ্যের নাটক সাজিয়ে বলবো, ওরে আবির তোর বাজে দত্ত তুফানে লজ্জা পুরুষ্ট কলঙ্কের লজ্জা থেকে মুক্ত পেতে বিয়ের দিন রাত্রে আত্মহত্যা করেছিলে। আপনাদের সাজানের নাটকের মিথ্যে নায়িকা সেজে আমার এই জীবনের আমি চোখের জল ফেলতে পারবো না। হ্যাঁ রে দাদা, হ্যাঁ। এছাড়া আমার যে আর কোনো পথ নেই রে দাদা, আমার আর কোনো পথ নেই। সমস্ত অতিথিদের চলে যেতে বল। আকাশ বাবু, আপনি আমায় ক্ষমা করবেন আকাশ বাবু, আমি নিরুপায়, আমি নিরুপায়। আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর। এই আত্মহত্যা করতে যাওয়ার আগে তুই আমার মরা মুখটা দেখে দাদা। দাদা নয়, দাদা নয়, বল শত্রু। হ্যাঁ, শত্রু। আমি কি তোর ভালো চাইতে পারি? পারি না, পারি না। শান্ত হয় ভাই, তুমি একটু শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাগ্যের বিড়ম্বনায় সব কিছু কেমন হয়ে গেল। এর জন্য কি আমি মনকে লক্ষ্য পুরস্কার হাত থেকে বাঁচাতে অন্য পাত্রের সন্ধান করাটাও কি আমার অপরাধ? অপরাধ বলেই যদি তুই মনে করিস বোন, তাহলে তাহলে তুই আমার নিজের হাতে শাস্তি দে। তুই হাত দিয়ে আমার গলা টিপেছে। আমার কথাগুলো নির্লজ্জের মতো হলো, তোমাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, এই সমাজ সংসারকে মান্যতা দিয়ে তুমি সাগরের কথা মতোই। আকাশ বাবু, দাদা, তুই লগ্ন ভ্রষ্ট হলে এই সমাজের মানুষ যে আমাকে বিদ্রুপ করবে, আমি তাই তোকে হাত ধরে অনুরোধ করছি। না, তোমরা তোমরা আমার জীবনটাকে খুন করে সবাই তোমরা বাহবা কুড়াবে। তোমাদের সৃষ্টির নাটকে আজ আমি একটা নতুন চরিত্র জুড়ে দেব। সেই চরিত্রের নাম হবে, তুই আমায় কথা দে বল, আকাশ তাকেই তুই। থাক সাগর থাক, আকাশ তোর আবির নয়, সে নতুন করে তার মনে রং ছড়াতে পারবে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক। দাঁড়ান আকাশ বাবু, দয়া করে যখন এসেছি এই লগ্নপুষ্টার হাত থেকেই আপনি আমাকে উদ্ধার করুন। তুফানি, দাদা, তুফানি বোন আমার, দেখিস বোন, এই আকাশটাকে বিয়ে করলে তুই সুখী হবি, অনেক অনেক সুখী হবি। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলুদে, শাক বাজা। তোর শঙ্খ বাজা দে উলু দে, আজ তুফানির বিয়ে, ওরে আজ তুফানির বিয়ে, এ অতিরা আয় রে ছুটে মরণ ডালানি। তোরা শঙ্খ বাজা দে উলু দে, আজ তুফানির বিয়ে, ওরে আজ তুফানির বিয়ে, এ অতিরা আয় রে ছুটে মরণ ডালানি। ওরে অতিরা আয় রে ছুটে মরণ ডালানি, ওরে অতিরা আয় রে ছুটে মরণ ডালানি। ওই ছাড়া আর বাঁচবে না, ওই খুশির
আরে তুফানিকে আমার জীবন থেকে সরিয়ে দিল। আর যদি বলেন তো বেটাকে পিটিয়ে তক্তা বানিয়ে একদম তালাক করে পিটিয়ে দেবো। আরে না, ওই আকাশ বাবুর ব্যবস্থা আমি নিজেই করব। আরে তার জন্যে আমি হাজির হব ওই তুফানির শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? হ্যাঁ, যাক সে কথা। এই রে তোদের বলছি 5,000 টাকা। 5,000 টাকা। 5,000? আর পর ডেট হলে তোদের সব কথাই বলেছিলাম। কি করবো বস? আমি তো শালা লরিটাকে একেবারে মাছ বরাবর চালিয়ে দিয়েছিলাম, কিন্তু শালা ট্যাক্সি ড্রাইভার হঠাৎ সামান্য একটু কাটিয়ে না নিলে ওই আমির বাবুকে ওই রোডের উপরে একেবারে একদম শালা চিনের চাপটা করে দিতাম। বেটার নিয়াজকে পথ ধরতাম। আরে ওদিকে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে কান্না ফেলে আমি একবার টোটাল আউট হয়ে যাবে। আর যদি আউট না হয় তাহলে কোনোদিন শালাকে পিটিয়ে তক্তা বানিয়ে একদম শালা পেরে পিটিয়ে দেবো। ওই আমির বাবু বেঁচে উঠলে আমাদের রফা কি হবে বস? ওই বাকি 5,000 টাকা। আরে সেটা আমার পকেটেই থেকে যাবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যাবে বস। এই গরিবের পেটে লাথি মারলে আপনাকেও কিন্তু ভাগ্যের কাছে লাথি খেতে হবে বস। আরে ভাবিস না বিল্লু, ভাবিস না। আমি তোদের আর একটা নতুন কাজ দেব। হ্যাঁ, কাজটা যদি সাকসেস হয় তাহলে তোরা আরো 5,000 টাকা পাবি। 5,000? Yes! এই নে, অ্যাডভান্স 2,000। चलो एक ही बोले नसीब का खेला। কিন্তু কাজটা কি বল? আরে এখন নয়, আমি কন্ডিশন বুঝে আমি টেনশন নেব। আরে ভাববেন না বল, ভাববেন না। আপনার যে কোনো কাজ করতে আমরা জান লড়িয়ে দেব। আরে শুধু একটা কথা মনে রাখ কালিয়া, কাল আমাদের অপারেশন হবে ঠিক ওই রাত 12টায়। আর অপারেশন কোর্ট হবে ওই তুফানি শ্বশুর বাড়ি। না, কখনোই তুফানিকে নিয়ে আমি মধুনিশি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুদিন আগে যাকে আমি ভাইয়ের বাধ্যতা ভেবে আমি স্নেহের চোখে দেখতাম, আজ আমি তাকে কেমন করে বলবো তুফানি তোমায় আমি ভালোবাসি। ওগো ঈশ্বর, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করা উচিত? কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? দেখি দেখি। আরে এসো, বসো বসো বসো। আজকের এই রাত নারী পুরুষের এক স্বপ্নের চাওয়া পাওয়া রাত। সেই রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই শুভ মথুরাতে চোখের জল কি ফেলতে আছে গো? তোমার কাছে মধুময় হলেও এই রাত সে আমার কাছে এক বিষময় রাত। কোন এক অদৃশ্য অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যখনই তোমার কাছে দাঁড়াতে চেয়েছি তখন আমার এই আহত বিবেক চিৎকার করে বলছে, ওরে আকাশে অন্যায়, এ মহাপাপ। ও কথা বলতে নেই গো, ও কথা বলতে নেই। আজকের এই সোহাগ রাতে ওই শোনো সানায়ের কি সুন্দর মধুর সুর। ওই সানায়ের সুরে আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের এই ফুলসজ্জার রাত। তুমি এই ফুলসজ্জা রাতে বিষেদের সুর তোলে আমাদের জীবনটাকে তুমি এখানে থেমে দিও না। তুফানি, এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমার হাত ধরে মধুনিশি যাপন করবে। এসো এগো, হ্যাঁ, আজ মধুরা আমার ভুলে
তুমি আমার ছটফট করছো কেন? আমি বুঝতে পারছি না কাঞ্চন, আমার এই বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা। এরকম অঘটন ঘটলো কি করে? আমিও তো তাই ভাবছি কাঞ্চনদা। স্বামী স্ত্রী প্রথম এই মধুর রাতে আমি ওকে জল মিষ্টি খাওয়াতে তার এই অবস্থা হলো। তবে তবে চিন্তা করো না বৌদি, আরে সারাদিন উপোস করেছিল তো, তাই সারাদিন উপোস করার পর মিষ্টি জল খেয়েছে, হয়তো গ্যাস। তুমি দেখবে ডাক্তারবাবু এলে পরে সব ঠিক হয়ে যাবে। না রে কাঞ্চন, না, এ গ্যাস নয়, আমার মন বলছে ওই মিষ্টির মধ্যে কিছু একটা মেশানো। ঠিকই ধরেছ, ওই মিষ্টির মধ্যে আমি তোমাকে বেশ দিয়েছি। আমার এই সোহাগ রাতে আমার স্বাধীন সত্তাকে খুন করে আমাকে পুতুল বানিয়ে সবার সঙ্গে খেল কুচি মতো নাচাবে, অসম্ভব। আমি তা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। ওই আদর্শ চৌধুরী সংসার আমি বিষ ঢেলে ওই সংসারটাকে আমি শেষ করে দেবো, শেষ। ফিনিশ তুফানে। আকাশ চৌধুরীকে আমি একেবারে শেষ করে। আরে ভেরি গুড। আরে কালিয়া দিল এই লাস্ট গায়ে রাতে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দে। হ্যাঁ চল। তাহলে বাকি টাকাটা সেটা আমি দিয়ে দেবো, কিন্তু খুব সাবধান, এ কথা যেন কেউ কোন অক্ষরে জানতে না পারে। পারবে না ম্যাডাম, পারবে না। এই কালিয়া যার জীবনে কাল হয়ে আসে তার জীবনে কখনো সকাল হয় না। জলদি চলো, কাম খতম করতে হবে। কাম করতে না পারলে সারা পয়সা হজম হবে না। তাই চল বিল্লু, তাই চল। আকাশটার জীবনটা এইভাবে হারিয়ে যাবে না। না, আমার প্রাণ যায় যাক, কিন্তু কিন্তু আমি আকাশটার প্রাণকে কিছুতেই এভাবে নষ্ট হতে দেব না, কিছুতেই না। কাজ ফিনিশ। আরে উপেক্ষিত করলো তোমার ওই মনোবিধানে একটু থার পাবে তো তুফানি। সে কথা সময় এখন নয়, এখন আমাদের একটা নতুন নাটক তৈরি করতে হবে। সে নাটকের মূল বিষয়বস্তু হবে ফুলশয্যার রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে অপেক্ষা করে নিরুদ্দেশে দেশে পাড়ি দিয়েছে। আরে গুড আইডিয়া, সবাই জানবে ওই আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে, আর শুধু আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এবার তুমি যাও বললো, আমার এই জীবন নাটকে শেষ অংশ আমাকে ভালো করে সাজাতে হবে। আরে ওকে ডাললে ওকে, তোমার ওই অবসন্ন মনে আমি সান্ত্বনার ফুলের দিতে আমি সব সমাজে প্রস্তুত। হ্যাঁ, তুমি শুধু আমাকে একটি বার, আরে অন্ধ আমি তোমাকে যা দিতে পারিনি, আমি তার থেকে অনেক অনেক তোমাকে বেশি দেব, অনেক রাঙিয়ে দেব। গুড বাই ডার্লিং। আমি কি করলাম, আমি কি করলাম? নারী হয়ে নিজের সিঁদুরটাকে আমি মুছিয়ে দিলাম। না না, আমি ঠিকই করেছি, আমি ঠিকই করেছি।
ছাড়া, আবির ছাড়া কাউর সিঁদুর আমার এই স্মৃতি আমি রাঙাবো না। তাই এই কলঙ্কিত সিঁদুরটাকে আমি না মুছে ফেললে হবে না, মুছে ফেললে হবে না। এই সিঁদুর নিয়েই আমাকে আবিরের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। সে যেদিন ফিরে আসবে আমি সেই দিন আবিরের দেওয়া সিঁদুর আমার স্মৃতি রাঙিয়ে নেব। না এবার আমার নাটক শুরু করতে হবে। তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। তুমি কাঁদছো কেন বৌদি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বৌদি? ঠাকুরজি, আমার সব কিছু শেষ হয়ে গেছে ঠাকুরজি। তোমার দাদা আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ ঠাকুরজি, যাওয়ার সময় বলে গেছে বাবার কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু ভাইয়ের ভাগটাকে আমি কখনো স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না। কি বললে বৌমা? আমার আকাশ না, আমার আকাশ অমন কাজ করতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আমি তাকে নিজে লুকিয়ে রেখে আমি মিথ্যা কথা বলছি? দেখুন না, আমার গলার মালা টেনে হিসেবে ওই মেঝেতে ফেলে দিয়েছিল। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। তুমি শান্ত হও। এবার আমার কি হবে ঠাকুরজি? এবার আমার কি হবে? আমার এই জীবনের সত্যটাকে আমি সারা জীবন কিনে বাঁচবো বাবা। আপনি বলুন বাবা, আমি কেমন করে বাঁচবো? আপনি বলুন বাবা, আমি কি করবো? আমি কেমন করে বাঁচবো? তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, সান্ত্বনা আমার নেই। তবু তোমায় আমি কথা দিচ্ছি, যেখান থেকেই হোক, যেমন করে হোক, আকাশকে আমি ফিরে আনবো। আর যদি সে ফিরে না আসে বৌদি, আমি তখন কি করবো? অভিশাপ দিবি রে মা তোর এই ছোট খোকাকে, প্রাণ ভরে তুই ঈশ্বরের কাছে প্রতিশোধ দিবি। অনেক দুঃখে কথা আমি বলতে হলাম, বাধ্য হলাম রে মা। বাঁচতে আমার ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু শয্যায় প্রহর গুনছে, আর এক ছেলে বাবার উপর অভিমান করে চিরদিনের মতো যাবি তো। আমি ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, আজ কত ভাগা তাই আমার উপর প্রতিশোধ নিয়ে গেল। এই নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে সে আমায় ছেড়ে চলে গেছে। তুমি আমাকে প্রাণ ভরে অভিশাপ দাও। জবাব দিন বাবা। কেন আপনি আপনার বড় ছেলের সাথে আমাকে বিয়ে করার জন্য বাধ্য করেছিলেন? জবাব দিন বাবা, জবাব দিন। সেদিন আকাশের সঙ্গে বিয়ে না দিলে তুলছি লগ্ন অবস্থা হয়ে যেতে মা। লগ্ন কষ্ট হয়ে গেল, আমার জীবনটাতে এভাবে নষ্ট হয়ে যেত না। আবির ফিরে এসে কেমন করে আমি তার সামনে দাঁড়াবো বাবা? সে যদি আমার পরিচয় জানতে চায়, আমি তাকে কি জবাব দেবো? তোমাকে আর কোনো পরিচয় দিতে হবে না বৌমা। তার কাছে, অন্য আবিরের কাছে আমরা সমস্ত পরিচয় গোপন করে বলবো আবিরের তুফানি মারা গেছে। আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আবিরের তুফানি মারা গেছে, আর আজ যাকে দেখছেন
করবো সিস্টার, ওই কথাই বলে না, হে কি স্বর্গে গেলেও ধান ভানে, আমাদেরও ঠিক সেই একই অবস্থা। একটা কল ছিল, টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমা যাওয়ার পথেই পেশেন্টটা দেখে যায়। যা খুশি করো, তবে শো স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু আর হলে ঢুকবো না, এই বলে রাখলাম। ওকে মাই সিস্টার। ও তো তোর আমার মতো একটা সাধারণ মানুষ। না না, আমি মানুষ নই, আমি মানুষ নই গো, আমি মানুষ নই। আমি যদি মানুষ হতাম তাহলে কি ওরা আমায় এইভাবে হাতে পায়ে বেড়ে দিয়ে এই জানোয়ারের মতো বেঁধে রাখতে পারতো? না না, ওদের চোখে আমি মানুষ নই, ওদের চোখে আমি একটা পাগল কুত্তা। আজ সকাল থেকে পড়ে একটা আচরণ ব্যবহার করছে। হ্যাঁ, তাই আমি কল করছিলাম। হ্যাঁ, কাইন্ডলি যদি একটু ভালো করে চেক আপ করে। ওকে মিস্টার সামন্ত। কেমন দেখে? আজ সন্ধ্যার পর আমার চেম্বারে আসুন, যা বলার আমি ওখানেই বলবো। ওকে ডক্টর। তবে একটা কথা, কোনোভাবেই পেশেন্টের টেনশন বাড়তে দেবেন না। মুহূর্তে ওর ব্রেনে সামান্য প্রেসারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তবে এবার চলি মিস্টার সামন্ত। আই বোন। হ্যাঁ, চলো দাদা। মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হলো তো তার মৃত্যু। তাই আমি জানি এই মৃত্যু ছাড়া আমার কোনো নিস্তর নাই। নিয়তির নির্মম অভিশাপে আমার জন্ম। তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারি না গো। আমার জীবনে একটু শান্তির প্রদীপ জ্বালাতে পারি না গো। বিশ্বাস করুন বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, দাদা মশাইরা আপনারা বিশ্বাস করুন, আমি উন্মাদ নই গো, আমি উন্মাদ নই। ওই ওরা আমায় জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে। আরে উন্মাদ দোষ মানে তুই তাকে বদ্ধ পাগল। আর একবার ও কথা উচ্চারণ করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে নেব। তুমি আমায় মারলে? মারিনি, লাস্ট আর ফার্স্ট ওয়ার্নিং রে পাগলা। কি বলে? পাগল? হ্যাঁ, আমি পাগল, আমি একজন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হলেও আমার বাবা ওই প্রাণ কৃষ্ণ হালদারের সাজানো নাটকে আমি একজন একমাত্র আমার সমস্ত কথাই সম্পূর্ণ সত্য হলেও তা যেন আজ পাগলের প্রভাব সম্পূর্ণ সত্য স্বাভাবিক কথাগুলো তাই তো তোমাদের কাছে আজ আরে সম্পূর্ণ সুস্থ হলে তো কেউ কথা তোর বিশ্বাস করবে না পাগলা। তাহলে পাগলা যদি নিজের হাতে তোমায় খুন করে তাহলে সেটাও বুঝেই পাগলের পাগলামি বলেই সবাই মেনে নেবে, তাই না কল্যাণ সামন্ত? তোমরা অনেক পাপ করেছ শয়তানের দল, বহু অপরাধের সাক্ষী হয়েও তুমি তোমার আইনের আদালতে আমি তুলতে পারিনি। তাই তুই পাগলের লেবেল লাগিয়ে আমার সমস্ত সত্যকে তোমরা পাগলের গোলাপ বানিয়ে দিয়েছ। তাই তোমাদের সাজানো পাগল থেকে আজ
আমি নিজের হাতে ধরে করছি। এই পাগলের হাত থেকে আজকে তোমায় বাঁচাতে পারবে না। এই এমনি করে আমি তোমায় খুনই করবো, আর আইনের আদালতে রায় দেবে বাধ্য উন্মাদনের বসে কল্লোল সামন্তের মৃত্যু নিছক এক দুঃখজনক দুর্ঘটনা। আমি না এলে তোমার লাশটা এতক্ষণ মেঝেতে পড়ে থাকতো, পড়ে শেষে আমার হাতে হাত করা পড়াতো, আর আদালতে আমাকে রায় দিতে হতো এই বদ্ধ উন্মাদকে পাগল না কারণে না পাঠিয়ে। হরে কৃষ্ণ। কি করবো ম্যানেজার, পাগল হলেও ও তো আমারই একমাত্র সন্তান, তাই ওকে কি আমি পাগলা গাছতে পাঠাতে পারি? দুঃখ পেও না ম্যানেজার, দুঃখ পেও না। দেখবে সুস্থ হলে ও একদিন তোমার কাছে ঠিক ক্ষমা চেয়ে দেবে। সুস্থ কি আমায় হতে দেবে তোমরা বাবা? আরে দূরে বোকা, তুই সুস্থ না হলে আমার এই এত ভোগ করবে। আর তাছাড়া ডাক্তার বাবু বলেছেন আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি তোর বিয়ে দেব, তুই আর সেই বাবা খাও বাবা, খুব খিদে লেগেছে বাবা, খাই বাবা খাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মধ্যে এমন ঝিলমিল করছে কেন? চোখের সামনে সবকিছু এমন সন্বহন করে ঘুরছে কেন? তুমি আমায় কি খাওয়ালে বাবা? তুমি আমায় কি খাওয়ালে বাবা? কেন? তরল অমৃত, যে অমৃত পান করলে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? চোখ দুটো আমার ঝাঁসা যাচ্ছে, চোখ দুটো আমার অন্ধ হয়ে আসছে। বাবা আমি পড়ে যাবো মনে হচ্ছে। বাবা আমার একটু ধরো না। হরে কৃষ্ণ। শুধু জ্ঞান নয়, এবার ধীরে ধীরে ওই সমস্ত স্মৃতির শক্তিটা হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। আরে নিজের ছেলেকে আরে ক্ষমতা ম্যানেজার, নিজের ছেলে, ওই ছেলে যখন সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে তখন কি আমায় বাঁচ দেবে না ভেবেছ? ঘরে পৌঁছাবার ব্যবস্থা করো। আরে কালিয়া বেল্লো ঘরে ঘরে। ঠিক আছে বস। আমার একমাত্র সন্তান এবং আমার সমস্ত কুকর্মের সাক্ষী, তাই তোকে বাঁচিয়ে রাখতে আবার মেরে ফেলতেও মালদার নয় হালদার বলুন। হালদার মশাই, তুমি
তা বাবা দশরথের পুত্র তো গণেশ হয় না। আজকে আমার পিতা যে দশরথ নয় মালদার মশাই, ছুরি হালদার মশাই। তবে শুনেছিলাম ছোটবেলায় বাচ্চা হবে নাকি এই গণেশ ঠাকুরের মতো ছিল। আমার পিতা শ্রী নয় মানিল আমার নাম দেন গণেশ করকরি। একেবারে কৈলাসপতি। তা বাবা গণেশ তোমার স্মৃতি গেল কোথায়? কি যে বলেন মালদার মশাই, আরে আমি তো খালি একবারে স্মৃতি দাদা গণেশাই নেবো। আরে বেশ বেশ বেশ। এখন বলো তুমি কে আর কি উদ্দেশ্যে বা এখানে এসেছ? আমি হলাম হ্যাঁ মালদার মশাই, অতি বিশিষ্ট সূত্রে জানতে পারলাম আপনি নাকি একজন সুপাত্র খুঁজছেন। পাত্রী? হ্যাঁ, এই যে ছবিটা দেখছেন এর নামে খাদিবালা। দুই সন্তানের জন্মদিন স্বামী পটল নাকি। আর এই যে ছবিটা দেখছেন এ হলো বিধবা, এর নামে কালিদারা। এ দুজনই বয়স 45-এর মধ্যে। এই আপনার সঙ্গে ভালো কিন্তু মানাবে। পড়েছি ম্যানেজার আমার জন্য বিয়ে করলে দুটো বাচ্চা ফিরে পাবে, বিয়ে করলে একটা বাচ্চা ফিরে পাবে। হ্যাঁ মশাই, এটা এখন হচ্ছে ফিরির যুগ। মাজন কিনলে যেমন ব্রাশ ফিরি, আর তেল কিনলে যেমন সাবান ফিরি, তাই আমরা ঘটকালি বাজারে ফিরির কিম চালু করে দিচ্ছি। বিয়ে করলি বাচ্চা ফিরি। আপনি হ্যাঁ, আর তাছাড়া আপনার যা বয়স বিয়ে করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদনে ঝুঁকি নেওয়া যায়। আমি আমি কথা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই, আর সেইটাই তো আগে বলবেন। আমার ছেলের জন্য কেমন পাত্রী চাই? রোগা, মোটা, পেটে, লম্বা। আমার ছেলের জন্য তোমাকে আর পাত্রী দেখতে হবে না, আমার পাত্রী খোঁজা হয়ে গেছে। হ্যাঁ, নমস্তে হলদার সাহেব, নমস্তে। এসো এসো সেটি। তারপর ওদিকের খবর? बहुत अच्छा खबर साहब। वो लड़की को हमें एकदम साथ साथ लिया से अच्छे। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হরে কৃষ্ণ। এই বিয়েটা বোধহয় আমার শিকারে ঢিল মারবে। लड़के लिए क्या হবে साहब? ভাবছি প্রলয়ের সঙ্গে মানে বিয়ে দেব, তাই সেটিকে একটা ভালো মেয়ে দেখতে বলেছিলাম। প্রলয়ের বিয়ে? হ্যাঁ বিয়ে, তবে বিয়েটা হবে অবশ্য নকল। শুধুমাত্র প্রলয় জানবে তার ছোটবেলায় তার মা তার আগে বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করবো বলে কথা দিয়েছিল, আর আমি সেই কথা রাখার চেষ্টা করছি। তাই সেটির খুঁজে আনা মেয়েটাই হবে কোলের স্বর্গীয়া মায়ের একমাত্র অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ। अपनी जैसा छोकरी चाहिए छिलेन, वो बिल्कुल ऐसा ही होवे। वो लड़की देखते भी जेमन एकदम फर्स्ट क्लास अच्छे, उसका बॉडी भी एकदम फर्स्ट क्लास अच्छे। एकदम ईरानी लड़की अच्छा। हरे कृष्ण। ईरानी लड़की, ওই নামটা শুনে আমার মনটা যেন নড়ে চড়ে উঠছে। পোলের মাটা যে সে কবে মারা গেছে
তাও আমার মনে নেই। আর সেই দিন থেকে আমার মনটা নিরামিষই রয়ে গেছে। হরে কৃষ্ণ। সেই জন্যই তো বলছিলাম হালদার মশাই, আমাকে অন্তত সুযোগ দিন। খাদি মালা নয় তো তাই করা ওট আমাকে আমি সুযোগ করা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি মালদার মশাই। এমন মালদার শিকার হাত ছাড়া করলে এই যদি কষ্ট চুপ করবে না। হ্যাঁ স্যার, প্রলয়ের বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে ভালো হতো না? ও বলছে স্যারজি বলছে ইরানি লড়কি। আরে বাংলা টালবা জানবে তো? সেঠজি বেশ একটু বাংলা টাংলা জানো? हाँ होगा साहब, बांग्ला हिंदी उर्दू मराठी আপনি যা বলবেন ও সব শোনাইয়া দিবে। ড্যান্স শিখাতে বলবেন তো এসব ড্যান্স শিখাবে যে আপনি বিলকুল তাজ্জব বানিয়ে যাবে। আরে সব ওলের কির গান শুনবেন তো? সুহাগ রাতের সানাই বেজে যাবে হাল্লার সুহাগ রাতের সানাই। এখন সোনার কাজ পরে হবে। এখন তাকে দেখার জন্যে আমার মনটা ছটপট ছটপট করছে। কই এসেছি কি নাম জানো? নামদার ওই দেখেন पिया तू अब तो सोना रहेगी आगे बुझा जा लड़की जालम धरती ऐसे এই ছকরি আপনাকে দিবে?
সত্যি একদম পাগল। এবার বলুন স্যার, আমাকে দিয়ে আপনারা কি করাতে চান? মানে আমার ছেলের সঙ্গে বিয়ে? কিন্তু সেটি যে বললেন আমাকে দিয়ে কি সব অভিনয় টভিনয়? অভিনয় তো অভিনয় বলোই বিয়ে হবে তোমার নকল বিয়ে, আর রাতের বেলায় আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। ওভার ডিউটি? ইয়েস, এর জন্য তুমি প্রত্যেক রাতে 500 টাকা করে পাবে। 500? হ্যাঁ 500। এবার বলো আমার আমাদের প্রস্তাবে রাজি? ওকে ডান, আমি রাজি। মঞ্জুর হয়েছে, ছোটটা ছুটিটা মঞ্জুর হয়ে গেছে। ছোটটা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ও ঈশ্বর, ওকে দেখো, ও যেন খুব ভালো থাকে। কিন্তু যদি বড়দার কথা জানতে পারে, যে বড়দা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, আরও যদি জানতে পারে যে তার বাগদত্তা তার এখন বৌদি হয়ে গেছে, তাহলে ও ঈশ্বর, তুমি ওকে অন্ধ করে বানাও। ঈশ্বর, ওকে অন্ধ করে বানাও। ডাক্তারদের ভ্রান্ত ধারণা কি পিছনে ফেলে আমি আবার তোদের কাছে ফিরে এসেছি। ছোটটা এমন করে আমার দিকে কি দেখছিস? ভাবছিস ডাক্তাররা যার নাম মৃত্যু খাতায় লিখে দিয়েছিল সে আমি আবার ফিরে এসেছি, নাকি তার প্রেতাত্মা হয়ে? না রে ছোটটা, না, তুই এমন কথা বলিস না। তুই যে আমাদের একমাত্র অবলম্বন। পাগলি, পর্দা থাকতে ছোটটা, তুই পর্দাতে ফুলসজ্জার রাতে। ফুলসজ্জা? কার ফুলসজ্জা রে? বর্দার? আমার এই অ্যাক্সিডেন্টের কয়েকটা দিনের মাঝে এত কিছু ঘটে গেল, আর আমি কিনা ছোটটা। যাক সে কথা, বর্দা যে তার প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এতেই আমি অনেক খুশি। নাইবা আমি দাদার বিয়েতে থাকলাম, আমি তো ছোটটা তুই আমার বৌদি কোথায় রে? মৃত্যুর ওপার থেকে ফিরে এসে এই হতভাগা আমি প্রথম যে তার পূজা নেওয়া বৌদির চরণ বস্য করে নবজীবনে আশীর্বাদ চেয়ে নেবে, আরে বলবে বৌদি। তুমি আমাদের বৌদি? কি ভাগ্য দেখো আমার এই মমতাময়ী বৌদির মুখখানা দেখার দৃষ্টি ভগবান আমার অনেক আগেই কেড়ে নিয়েছে। ছোটটা, তুই যে বললি সুস্থ হয়ে বাড়ি এসেছিস, তাহলে তুই কেন এই কথা বলছিস যে তুই সুস্থই তো রে? এই দেখ না, আমি সম্পূর্ণ সুস্থ হয়েই তোদের কাছে ফিরে এসেছি। শুধু চোখ দুটোই ভগবান আমার চির অন্ধ করে দিয়েছে। তুমি আমার দিকে একটিবার ভালো করে তাকিয়ে দেখো আবির। না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তুমি আমাকে চেনার চেষ্টা করো আবির। না, আমি কাউকে চিনতে পারছি না। আবির, কান অন্ধকার ছাড়া আমার রাত চোখে কিছুই পড়ছে না। ভ্রান্ত প্রতি নিজ পথের ঠিকানা
মিছে আজ প্রেম অসহায় সুখে আজি হায় ফিরে নাহি যায় সুখে আজি হায় ফিরে নাহি যায় দুঃখই শুধু সান্ত্বনা আলোই ফেরা হলো না আলোই ফেরা হলো না আলোই ফেরা তুমি তুমি আমার হেদের বুঝিয়ে বলো না আমি আর সুস্থ স্বাভাবিক নই। আমার আমার সবার মতো পৃথিবীর আলো দেখার শক্তি ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঠিকই করেছে তো আবির ভাই, ঠিকই করেছে। এই পৃথিবীর আলো দেখার শক্তি থাকলে তুমি তোমার অন্ধকার জীবনের ওই মর্মে মর্মে উপলব্ধি করবে কেমন করে। এই সংসারের বহু অঘটনের দৃশ্য তোমার চোখে ধরা পড়লে তুমি যে পাগল হয়ে যাবে আবির ভাই, তুমি যে পাগল হয়ে যাবে। হাহাকার করে আহত হৃদয় ভালোবাসা মিছে প্রেম অসহায় সুখে আজি হায় ফিরে নাহি যায় সুখে আজি হায় ফিরে নাহি যায় দুঃখই শুধু সাধনা আলোই ফেরা হলো না পথহারা ধান্য প্রতি মেঘে মুখে পাগল হলি আমি যে বেঁচে যেতাম সুজনদা। আজ আমার সব হারিয়ে গেল রে বুঝিমা। বাঁচার শেষ অবলম্বনটুকু আমার শেষ হয়ে গেল। অন্ধকারে ছাড়া আর আমার জীবনে কিছুই রইল না। আবির 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 কেউ না থাক আবির কেউ না থাক এই তুফানি তোমার পাশে থাকবে আবির তোমার পাশে থাকবে। মারা না! হ্যাঁ রে আবির, হ্যাঁ তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ে রাত্রে তুফানি আত্মহত্যা করে মারা গেছে। বাবা ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। এই অন্ধ আবিরের পথে বসে থাকাতে তার মৃত্যুটাই যে অনেকে ভালো, অনেক সুখী। তুফানি তুমি মরে গেও বেঁচে গেলে, আর আমি বেঁচে থেকেও চিরকাল মরে রইলাম। না না আবির না তুফানি মরেনি। তোমার বাবা আর আমার দাদা নাটক সাজিয়ে তোমার তুফানি আজ একটা বোবা চরিত্রের অভিনয় করছে। বৌমা, আমি তোমার হাত জোর করে অনুরোধ করে বলছি তুমি একটু চুপ করো। কেন কেন চুপ করবো? ভেবেছেন আপনাদের এই মিথ্যে নাটকে সাজিয়ে এই বাড়িতে আমাকে আপনারা বন্দি করে রাখবেন? অসম্ভব। তবু শোনো, আমি তোমার বাবা আর আমার দাদা সেদিন আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। সেই ফুলসজ্জা রাতে তোমার দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদার দেওয়া বরমাল্য আমি গলায় তুলে নিল। আজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আবির
অন্ত হলো আমার অন্তর দিয়েই আমি তোমাকে আলোর পথ দেখাবো। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো আবির, আমাকে বোঝার চেষ্টা করো। এসো এসো আবির, আমার হাত ধরে তুমি আমার নতুন জগতে আমার কাছে ফিরে এসো। ছি বৌমা ছি। যাবো, আমি নিশ্চয়ই যাবো। আবির, ছোটদা, তুমি ছাড়া আমার কে আছে? তাই তো এত প্রিয় তোমার মন, তুমি অন্ধ হলো, এত দুর্বল হয়ে পড়েছ। একটা নারীর ভালোবাসাকে তুমি গ্রহণ করতে এতই বৌমা তুমি শান্ত হও। না না দর্শ চৌধুরী, বৌমা আমার সাজানো স্বপ্নগুলোকে তোমরা ভেঙে তছনছ করে দিয়েছো। আমার ভালোবাসাকে গলা টিপে তোমরা খুন করেছো। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না দর্শ চৌধুরী, কোনোদিন না, কোনোদিন না। হিংসার প্রথম ছুরিটা আমার বুকে বসিয়ে দাও বৌদি। ছোটদা, জানিস প্রতিমা, জানিস আমি যদি সত্যি আজ ফিরে না আসতাম বোধহয় খুব ভালো হতো রে। তুই আমাকে ক্ষমা কর। আমি বাবা হয়ে আমি তোকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। আর কেন বলেছি সে তুই বুঝবি না রে বাবা, সে তুই বুঝবি না। মিথ্যে নয় বাবা, মিথ্যে নয়। তুমি ঠিকই বলেছ, আমার তুফানি সত্যি সত্যি মারা গেছে। আজ তোমরা যাকে দেখছো সে তুফানি নয়, তুফানির প্রেতাত্মা। সাবাস ঈশ্বর, সাবাস। এই অবশ্য চৌধুরীর খেলা ঘরে যে নতুন আনন্দের সুযোগ পেয়েছে, তোমাকে আমি জানাই শত কোটি নমস্কার ঈশ্বর, শত কোটি নমস্কার। কথা শোন স্বপ্নার, কথা শোন। এবার ফিরে চল, বাসায় ফিরতে সন্ধে হয়েছে। খুব সুন্দর। আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন রে পাগলি, কিছুক্ষণ কেন? তোর যতদিন খুশি তুই এখানে থাকবি। সত্যি বলছো দাদা? আরে হ্যাঁ, তোকে আমি অনেকদিন আগে আসতে বলেছি, কিন্তু তুই তো আসতে রাজি হসনি। ওর ব্যাং হয়ে এতদিন কলকাতার মাঝে পড়েছিলাম। এই গ্রামের মাঝে যে এমন সুন্দর প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তা আমি প্রথম প্রত্যক্ষ করেছিলাম আমার বান্ধবী প্রতিমার দাদার বিয়ের রাতে। এবার খুশি তো? চল এবার বাসায় ফিরে চল। প্লিজ দাদা, আর একটু চলো না। ওই নদীটার ধারে গিয়ে বসে নদীটা নিজের খেয়ালে এঁকে বেঁকে এগিয়ে চলেছে, আর আমি তাই দেখে গাইবো, ওগো নদিয়া কোন বেগে পাগল পাড়া, শব্দ চাপা গন্ধে ভরা তন্দাহারা, নদিয়া কোন বেগে পাগল পাড়া, শব্দ চাপা গন্ধে ভরা তন্দাহারা, নদিয়া কোন বেগে পাগল পাড়া। কতদিন পরে আজ স্বপ্নাকে আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ওগো ঈশ্বর, এই হাসি যেন ওর মুখে চির অম্লান থাকে। দাদা, কে তুমি? আজকাল দেখছি ভোমরাটার ফুলের খোঁজ করতে হয় না, এই ফুলের তোলা ভোমরাকে খুঁজে বেড়াচ্ছে। এটা বলো না কোনারে, এখন আমি তোমার কোন পাখিটায় বসবো? ভদ্রভাবে কথা বলি তো, চলে
নমস্কার নমস্কার। কেন লজ্জা দিচ্ছ মাইরি? একটু সাইড কাটো না। তোমার এই গুনাই মনে রাখিস, ওই নারীর মাঝেই আছে ত্রিনয়নী শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি একমাত্র নারীর হাতেই ধ্বংস হয়েছে। আর তুই তো শালা রাস্তার একটা কুত্তা। আরে কুত্তারও কিন্তু একটা জাত আছে মিস্টার। এসো গুরু এসো, তোমার পুজোর ফুল আমি একদম সালা সাজিয়ে রেখেছি। আরে চুপ কর। আরে যে শালা ওই মেয়ের হাতে চোর খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে, সে শালা একটা রাস্তার নারী কুত্তা। গুরু দাদা আরে এই ছোকরি, আমার এই নারী কুত্তাটা তোমার ওই গাল দেখতে গিয়েছিল বলে তুমি বড্ড বেশি ফস করেছিলে। কিন্তু এই কালি আর কালো খাবার মাঝে তোমার ওই ফোনাটা ফোঁস করতে পারবে তো? দাদা তো ফোস নয় রে রাস্কেল। নিজেদের পাশবিক প্রবৃত্তিকে সংযত না করলে সবল খেয়ে মরবে। আরে তার আগেই ওই ফোনা হবে তোমরা মুচিরে ভেঙে দেবো। খবরদার আর এক পায়ে গুলে ফল কিন্তু মারাত্মক হবে। চলে যাও এখান থেকে, চলে যাও। আবার ফোন দাদার সামনে আজারে তোকে নিয়ে পালাবো। আমার এই সুহাগটা আমি উল্কা! আমি চিরদণ্ড, আমি চিরদুর্বিদিত, আমি অর্থ, আমি করি ধ্বংস, আমি মহানটরাজ, আমি সাইক্লোন, আমি আবে যা সালা উল্কা, একেবারে মায়ের ভাগিয়ে যা। যান ম্যাম সাহেব, আপনারা ফিরে যান। আপনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। ডাক্তারবাবু আপনি? ও আমার একমাত্র বোন স্বপ্না। স্বপ্না এ হলো থাক ডাক্তারবাবু, আজ নমস্কার। নমস্কার ম্যাম সাহেব। হঠাৎ আপনারা এখানে? স্বপ্নার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে চেঞ্জ এনেছি। ট্রিটমেন্ট? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে ও মানসিক রোগে ভুগছিল, তাই ওকে আমি এখানে চেঞ্জ এনেছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামেও যে এরকম আয়না থাকতে পারে তা আমার জানা ছিল না। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম সাহেব। এই উল্কা জীবিত রাখতে আপনাদের কেউ কোনোদিন কোনো স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না। আপনার মতো রহস্যময় মানুষটার সম্বন্ধে আমার কিন্তু বিশেষ কিছু জানতে ইচ্ছা করছে। দাদা, আমাদের বাসার ঠিকানাটা ওনাকে দাও না প্লিজ। দাদা, উল্কার কোনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। এই কর্তব্যের ঘন্টা বসলে উল্কা নিজেই সেখানে গিয়ে ঠিকরে পড়বে। তবু তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। আমি কিন্তু আপনার জন্য পথ চেয়ে রইলাম। আসবো ম্যাম সাহেব, আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার ক্ষমতা আমার যে নেই, কারণ উনি যে আমার ভগবান, কারণ উনি যে পুনর্জীবন দান করেছে। তবে কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো? না মানে কেন তুমি আমাকে বারবার ছায়ার মতো অনুসরণ করো? তোমার কায়ার মধ্যে ছায়ার মধ্যে আমি কায়া হয়ে যাই বলে, বর্ম হয়ে শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন? জানি না গুরু, জানি না। তুমি জানতেও চেও না।
শুধু আমি এটুকু জানি, তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত চলছে। চারিদিকে তোমার অসংখ্য বিপদ তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না না গুরু না, আমি বেঁচে থাকতে তোমার কোনো বিপদে আজ আমি লাগতে দেব না। এই নিয়তি যদি আমার চিরকাল মৃত্যু লিখে রেখে কেমন করে তুমি পাল্টাবে? পাল্টাতে না পারলেও গুরু, শত্রুদের মাঝে আমার এই বুকটা তো তোমার আগে আমি দিতে পারবো দাদা। কাঞ্চন, কি বললে তুমি? যতক্ষণে দেহে আছে প্রাণ, প্রাণ করে সরাবো পৃথিবীর সমস্ত জঞ্জাল। তারপর আমি ইতিহাস নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। শপথ করো তোমরা, শপথ করো, শপথ করো, শপথ করো, প্রাণ দেব বাংলা ভাইয়ের আমার ছেলে আমরা শপথ করো। তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, প্রাণ দেব বলিদান। বাংলা ভাইয়ের আমার ছেলে আমরা বাংলা ভাইয়ের আমার ছেলে আমরা বাংলা ভাইয়ের আমার ছেলে আমাকে আর তুই অপরাধী সাজাস রে ভাই, তাহলে ঈশ্বর হয়তো আরে বেটার জন্য চিড়িয়াটা ফসকে গেল। এই শালাকে পিটিয়ে তক্তা বানিয়ে একদম শালা মেরে পিটিয়ে দেব। চালানি বলি। কে তুমি? আমি আকাশ, ওরে বেউলকা। Yes! আকাশ থেকে রেখে পড়া একটা উত্তপ্ত উল্কা। আরে ওকে যদি আকাশ সাজিয়ে কি হলো মিস্টার? আমার মুখের দিকে তাকিয়ে তবে কি ভাবছেন? আমার ভিতরে নতুন কিছু খুঁজতে চাইছেন? আমার ভিতরে শুধু আগুন আছে, আগুন। আগুন, আমি সেই আগুন ফু দিয়ে নিভিয়ে দেব। আর কাজে হবে না। হুকুম করুন ওই শালাকে একেবারে থামান। গুরু, আরে গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নে। ঠিক আছে বস। গুরু, 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 তুমি আমাদের ক্ষমা করে দাও গুরু। আর কোনোদিন যদি তোরা উল্টার উপরে হাত দেওয়ার চেষ্টা করিস তো তোর এই হাতগুলোকে আমি একেবারে কেটে নেবো। কথাটা তোরা যেন মনে রাখিস। উল্কার উপর হঠাৎ এত দয়া উপচে উঠল কেন মিস্টার? আমি জানতে পারি কি? তোমার ওই সাহস আর বাহাদুরি দেখে আমি মুগ্ধ উল্কা। হ্যাঁ, তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আমি বেদইন, আমি চেঙ্গি। এই উল্কা তার উপর আমি করতে জন্মাইনি মিস্টার। যতদিন বাঁচবে সেই মাথা উঁচু করি। আরে মাথা উঁচু করার কাজ আমি তোমাকে দেবো উল্কা। শুধু কয়েকটা বস তোমাকে বিশেষ ব্যক্তি হিসেবে অভিনয় করতে হবে। আর অভিনয় করতে বললে আমি তোমাকে মোটা টাকা বকশিস দেব। অভিনয়? অভিনয়। ওই আকাশ চৌধুরী হবে তুমি একবার হুবাহু মেয়ে। হ্যাঁ, তোমাকে যদি আকাশ সাজিয়ে আর তোমার ওই গাড়িটা উড়িয়ে দিলে তোমাকে আকাশ চৌধুরী বলে কেউ সহজ করবে না। হ্যাঁ, কাজী তুমি আকাশ সেজে ওই বাড়িতে যাবে, আবার আমার নির্দেশ অনুমতি তুমি কাজ করবে। আর সত্যকারে আকাশ যদি কোনোদিন ফিরে আসে? আরে আসবে না, কারণ আকাশকে আমি একেবারে ফিনিশ করে দিয়েছি।
সম্পর্কে তো আমি কিছুই জানি না। ওনার ফ্যামিলিতে কে কে আছেন, মানে বাবা মা ভাই বোন কিংবা স্ত্রী? আরে সব পরিচয় আমি তোমাকে দেবো। আজ থেকে তুমি উঠে নাও আকাশ। হ্যাঁ, আর সবাই জানবে ওই ফুলুর হত্যা রাতে আকাশ নির্দেশ হওয়া আবার ফিরে এসেছে। হ্যাঁ, তোমার চাল চলন কথাবার্তা আমি সব আকাশ চৌধুরী মতো তোমাকে পড়িয়ে দেবো। আর আমি শুধু আকাশ চৌধুরী ফ্যামিলির মেম্বারদের আমি গোপন তথ্য দেবো। আরে কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো? রাজি আমাকে হতেই হবে, নইলে আমি বাজি মাফ করবো কি করে? আরো বলো আমার প্রস্তাবে তুমি রাজি কি না? আবিরের স্মৃতি আমার মন থেকে আমি কিছুতেই মুছে ফেলতে পারছি না। সে যে আমার প্রথম ভালোবাসা, সে আমাকে, আমি যে ভালোবাসি, আমি যে তাকে ভালোবাসি, তার জন্য যে আজও মনটা রাঙা হয়ে আছে। তাই আজও আমি আবিরকেই ভালোবাসি। সন্তানের মতো। কি বললেন? আমি ঠিকই বলেছি বৌমা। বৌদির কাছে দেখ তো সন্তানেরই স্বামী। না না, কিছুতেই না, আমার প্রাণ থাকতে নয়। বলো না বৌমা, তুমি ও কথা বলো না। এ কথা বললে ওর চেয়ে আমার আবিরে আকাশের অনেক ক্ষতি হয়ে যাবে। স্বামী স্ত্রী শাখার সিঁদুর অমর্যাদা করলে তার চেয়ে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা। সে বলল কি বাসনা, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই বৌমা। তাই বলছি শুনুন, যেমন করেই হোক আবিরকে এই বিয়ের জন্য রাজি করাতে হবে। আর এই মাসের মধ্যেই আবিরকে আমি না বৌমা, না, তার হয় না। আত্মীয় স্বজন সমাজ সংসার তোমার একমাত্র পরিচয়, তার তুমি পূজনীয় বৌদি। আর সে তোমার স্নেহের দেও। সেই মধুর সম্পর্কটার মাঝে কোনদিন কলঙ্কিত করতে দেও না বৌমা, কোনদিন কলঙ্কিত করতে চেও না। আমি তোমায় জোর হাত করে অনুরোধ করে বলছি বৌমা, আকাশের দেওয়া শাখা সিঁদুর তুমি মুছে দিও না। স্বামীর দেওয়া শীতে সিঁদুরই হলো স্বামী স্ত্রীর জন্মের জন্মান্তরে সম্পর্কের বন্ধন। সেই বন্ধন কখনো কোনোদিন ছিন্ন হতে পারে না বৌমা। তাই বলছি নতুন করে তুমি শাখা সিঁদুর করে নাও। পারবো না। যে সিঁদুর আমি একবার আমার স্মৃতি থেকে মুছে ফেলেছি, সেই সিঁদুর আমি স্মৃতিতে কিছুতেই পড়তে পারবো না। আর সিঁদুর যদি করতে হয় তাহলে আবিরের দেওয়া ভালোবাসা সিঁদুর আমি স্মৃতিতেই করবো। এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিই। আমি জীবিত থাকতে তোমাদের এই মধুর সম্পর্কের মাঝে কলঙ্কিত করতে দেব না। শুধু এই সংসারের অমঙ্গল হবে না, সারা জগৎ ঘৃণা থুৎকার দিয়ে ছুঁড়ে মারবে। পর্দার কথা ভেবে তুমি আর কাঁদবে না বাবা। তোমার কথা না ভেবে যে মানুষটা অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তুমি তার কথা কেন ভাববে বাবা? আমি তো সেই কথাই বলি রে মা, কিন্তু আমার এই অবুঝে মনটা যে কথা শোনে না। বাবা, পিতা পুত্রের বুকে শত আঘাত দিতে পারে, কিন্তু জন্মদাতার পিতৃ হৃদয় তার স্নেহের কর্তব্য ভুলতে পারে না রে মা।
আমার জীবনটা হাহাকার করে। বাবা, সেই আকাশ ছিল আমার সত্য সাধনা, আশা ভরসা এক দুর্যোগে ঘন বর্ষায় আকাশের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এখন তুমি কি করবো বলতে পারিস রে মা? কেমন করে আমি এই সংসারের হাল ধরবো, আর কেমন করি আমি তোর বিয়ে দেব? আমার নাকি আছে চৌধুরী মশাই, আমি আপনার মেয়ের বিয়ে ব্যবস্থা করে দেব। কে তুমি? আগে আমার নাম গণেশ্বর গরিব ঘটক। আমি হলাম গিয়ে কুম্ভমেয়ের চাঁদ ঘটক। আপনার বাড়িতে এই বিবাহযোগ্য মেয়েকে জেনে আমি ফটকালি করতে এলাম। তা বলুন, আপনার কেমন পাত্র চাই? আমার বিয়ে জন্য আপনাকে ভাবনা করতে হবে না। তা বললে কি আর হয়? আমার ফটকালি আমার চাঁদ বিক্রি 5 পুরুষ হয়ে এই পেশা দিয়ে আমি নিযুক্ত। কাজেই ঘটকালি না করলে এই আমাদের পেট চলবে কি করে? অবশ্য আজকালকার এই ঘটকালিতে লাভজনক নেই, কারণ এখনকার ছেলেমেয়েরা তো আগেরাই মোবাইলে হ্যালো করে নিজেরাই ঘটকালি করে। ওইসব ছেলে মেয়েদের সঙ্গে আমার মেয়ের তুলনা করতে যেও না গণেশ। সত্যি আমার মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র দরকার। তা তোমার হাতে কেমন পাত্র আছে গণেশ? আগে যেমনটি চাইবেন তেমনিটি পাবেন। এই জুতো দোকানে যেমন সাইড নেবে জুতো কেনেন, তেমনি সেই রকমই পাবেন। তার মানে? মানেটা অতি সোজা। 5 বার বিয়ে দেওয়ার বউকে কিনি এমন পাত্র আমার হাতে আছে। গণেশ, ওসব পাত্রের জন্য অবশ্য কোন দিতে হবে না, উল্টে আপনার মেয়ে পেয়ে যাবে ভালো ভালো গহনা, দামি দামি শাড়ি, আর সেই সঙ্গে ডজন কতক বাচ্চা ফ্রি। এটা রসিকতা করার জায়গা নাই, বুঝেছ? তোমার হাতে ভালো পাত্র সন্ধান থাকলে বলো, না হলে তুমি এখন এখান থেকে আসতে পারো। আসবো মানে? মানেটা আপনাকে আমি যেমন তেমন ঘটক পেয়েছে, যেমন যৌতুক ছাড়বেন তেমনি জামাই পাবেন। বাছুনটা হবে ডাক্তার পাত্র 5 লাখ, ইঞ্জিনিয়ারিং 4 লাখ, মাস্টার 3 লাখ, তারপর বেকার পকেট মার। থাক থাক, আর তোমাকে বলতে হবে না। তাহলে কোনটা বাজলেন চৌধুরী মশাই? কি আর বাঁচবো? এত টাকা জলদি দেওয়ার মতো কি আমার সামর্থ্য আছে? তাছাড়া আমি একজন শিক্ষক, মেয়ের মেয়েরও যৌতুক প্রথাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বাবা, হবে না। নিজের পক্ষে 25-30 হাজার টাকা যৌতুক না দিলে কোনো মতেই আপনার মেয়ের বিয়ে হবে না। অবশ্য আপনি চাইলে 25-30 কি বলছেন মশাই, একেবারে বিনা যৌতুকে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবো। বিনা যৌতুকে বিয়ে করার মতো পাত্র কোথায় আছে গণেশ? কেন? এই তো আপনারই সামনে। সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ পছন্দ। কি বললেন আপনি? না মানে বিয়ে করেছে আমার খুব একটা ইচ্ছা তা না, আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না এই ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তোমার বাবাকে কন্যাদায়ী থেকে উদ্ধার করতে বেরিয়ে যাবো। মানে মানেটা কি? গলা ধাক্কা দিয়ে বের করে দিলে তবেই বুঝতে পারবেন। বিয়ে করতে চাওয়ার আগে নিজের মুখটা কি আয়নায় একবার দেখেছেন?
করতে প্রস্তাব দিতে আপনার লজ্জা করে না? তুমি কি যৌতুক দেওয়ার সমর্থ আমার নাই বলে আমি যাত্রার হাতে আমার মেয়েকে তুলে দেবো? জাজলে শোনা যে রাগ হয় না, এটা জানা কথা। তবে আমিও বলে গেলাম, কোন সুপাত্র এসে এই আপনার মেয়েকে বিয়ে করে নিল, তখন আমার পায়ে ধরে সাদাসাদি করল, আমি কিন্তু সহজে হ্যাঁ করব না, বলে দিয়ে গেলাম। আমি আমার মেয়েকে বিয়ে দিতে না পারি, আমি নিজের হাতে গলা টেনে খুন করবো। তবু তোমার মতো ওই ঘাটের মোড়ার সঙ্গে আমার মেয়ে বিয়ে কখনো দেব না। আপনার যদি আপত্তি না থাকে মেসোমশাই, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। তুমি সাগর, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ মেসোমশাই, আমরা দুজন আপনার অনুমতি পেলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। বলছো বাবা, তোমার মতো হীরের টুকরো ছেলে যে আমার মেয়েকে বিয়ে করবে, এটা কি আমার কম সৌভাগ্য? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসোমশাই। লজ্জা? লজ্জা তো আমারই পাওয়া দরকার। আমার এই সত্য রক্ষার সাজা দিতে একটি পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে, এক পুত্র অন্ধ হয়ে আছে। তার বিবাহের জন্যে, যা কন্যার বিবাহের জন্যে অন্যের অনুরোধ করে আশায় হাত পেতে থাকতে হয়, তার থেকে বড় লজ্জা আর নেই বাবা, আর নেই। মেসোমশাই, সাগরদা, তুমি এত মহৎ, আমার মতন একটা সামান্য মেয়েকে তুমি। কে বলে তুমি সামান্য? আর এই সামান্য হলে কি তুমি আমার মতো একটা ছেলেকে এত সহজে আমার হৃদয় মন্দিরে ভালোবাসার আলপনা আঁকতে পারতে? এত সুখ কি আমার কপালে সইবে সাগরদা? কেন সইবে না প্রতিমা? সুখ দুঃখ হাসি কান্না, আরে এই নিয়েই তো আমাদের জীবন। আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নেব। সাগরদা, প্রতিমা, চিনেছি তোমারে লুকিয়ে রেখো না তারে, তুমি আমারে আমি তোমারে মনের মতো। চিনেছি তোমারে লুকিয়ে রেখো না তারে, তুমি আমারে আমি তোমারে মনের মতো। আমি তাদের সঙ্গে অভিনয় করব কি করে? ওই আকাশ চৌধুরী ফ্যামিলি মামলাদের মধ্যে আমি একজনের কথা বলতে বাকি রেখেছি, আর সে হলো ওই আমিন চৌধুরী। ওই আকাশ চৌধুরীর ভাই
আবির চৌধুরী, যে আমার আকাঙ্ক্ষিত মনে ওই তুফানিকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে। মিস্টার সামন্ত! কি হলো? আরে তুমি এভাবে উত্তেজিত হচ্ছ কেন? না মানে আমি ভাবছি এত করেও মালটা বেঁচে গেল কি করে? আরে বেঁচে গেলেও সালা চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে। সে গেছে, সে আপনার কাছে। যদি বলেন তো একদিন মালটা কিনা আমি ফিনিশ হ্যাঁ, তোমার ফিনিশ করার কোনো প্রয়োজন নাই ওটা। হ্যাঁ, তুমি শুধু আমার ওই দায়িত্ব অনুসারে কাজ করবে। কোথায় কিভাবে করতে হবে আমি তোমাকে সমস্ত কথা বলে দেবো। ওকে মিস্টার, তাহলে তুমি এসো, আমি তোমাকে ওই অন্ধ আবিরকে একেবারে ফিরিয়ে দিয়ে আধারের মাঝে এত আলো আছে, তবু আলোর দেখা পাই না। হাজারো সুখের মাঝে এত সুখ আছে, তবু সুখ যে আমার সয় না। সাবাস ঈশ্বর, সাবাস! এই অসহায় আবিরের ব্যর্থ জীবন নিয়ে কি সুন্দর নাটক না তুমি লিখেছ, যে নাটকের মাঝে অন্ধ না হয়েও আমাকে করে যেতে হবে আমৃত্যু অন্ধের অভিনয়। স্বর্গীয় ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করে হৃদয়টাকে করে নিতে হবে কঠিন পাষাণ। না, আমি আর অতীত নিয়ে ভাববো না। আমি যে আমার এই সৃষ্টি জীবনে এক অসহায় রূপকার, ভালোবাসার রূপকথার রাজ্যে প্রবেশ করার কোনো অধিকার যে আমার নেই। আলোর আর জগৎ থেকে ছুটি নিয়ে এই অন্ধকারই যে আমার চির নির্বাসন। সমস্ত অন্ধকার দূর করে আবার আমি তোমাকে আলোর জগতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি না গো না, ওই সম্পর্কটা তুমি আমাকে আর দেখো না। ওই শব্দটা শুনলে আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নিবাসী কত প্রশান্তির ছায়া, ওই সম্পর্কে ডেকে আমি যে বড় শান্তি পাই গো বৌদি। কিন্তু তুমি তুমি মিথ্যে বলছো। তুমি মিথ্যে বলছো। আমি জানি আমি মুখে বললো তোমার অন্তরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি আজও আমার মন বলছে আজও তুমি আমাকে ভালোবাসো। আমি না, ভালোবাসা আমার জীবনে এক দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে ঘুম পাড়িয়ে রেখেছি। সেই ঘুমন্ত স্বপ্নটাকে আর তুমি জাগিয়ে তুলো না প্লিজ বৌদি, প্লিজ। বৌদি আর বৌদি, কে বৌদি? কার বৌদি? আমি কারোর বৌদি নই। সেদিনের বিয়েটা ছিল আমার জীবনের একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা তোমার দাদার সেই বড়মাল্য আমি ছিঁড়ে ফেলেছি। সেই কলঙ্ক সিঁদুরটাকে আমি মুছে ফেলেছি। কি বললে? আমার এই শূন্য স্মৃতিটা শুধু তোমার হাতে রাঙা হওয়ার আশায় দিনই গুনছে। আমি আমার এই শূন্য স্মৃতিটা তুমি একটা রাঙিয়ে দাও। তোমার এই পাপ উক্তিতে সারা সমাজ বিষাক্ত হয়ে উঠবে। সারা সমাজ সংসার ঘৃণা ছুটকার ছুড়ে মারবে। সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে এইটা ওর
আমার ভালোবাসাকে অসম্মান করে দু পায়ে মারিয়ে তুমি চলে গেলে, কিন্তু তুমিও জেনে রাখো তুমিও শান্তিতে থাকতে পারবে না। তোমার জন্য আমার অন্তরে যে ভালোবাসা আছে, সেই ভালোবাসার পরিবর্তে আমি খেয়ে দেব শুধু বিষ, শুধু ঘৃণার বিষ। আরে তোমার দাওয়াই ঘৃণাটা আমার জীবনে চলো। কি তুফানি? আরে তোমার চোখে জল, আরে তুমি কাঁদছো ডাললে। আরে দেখি দেখি তুমি আমায় ভালোবাসো বললো, বলো জানো বললো। আরে শুধু ভালোবাসি না তুফানি, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী হচ্ছে তুমি। আরে শুধুমাত্র তুমি। তাই তো বহুবার ওই তোমার হৃদয়ে প্রবেশ করার আগে আমি অপেক্ষিত হয়ে ফিরে এসেছি। কারণ তখন তুমি ওই অন্ধ আবিরের প্রেমে দিশে হারা হয়ে গেছো। দিশা আমার কেটে গেছে। ওই কাপুরুষ আবির আমার ভালোবাসাকে দু পায়ে মারিয়ে ফেলে সে চলে গেছে। আর ওই পুরো আদর্শ চৌধুরী আমার দাদার সাথে চুক্তি করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। তারই প্রতিশোধ নিতে আমি এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আরে তুফানি, আমি সব সময় তোমার পাশে আছি। এখন বলো আমায় কি করতে হবে? শোনো, আগামী 19শে ফাল্গুন আমার দাদার সাথে প্রতিমার বিয়ে হবে। যেমন করে হোক সে বিয়ে তোমাকে ভাঙতেই হবে কল্লোল। আরে শুধু বিয়েটাই ভাঙবো না তুফানি, আমি এমন চাল চালবো, ওই চাল চেলে একেবারে আমি মত করে দেব। আমি এমন চাল চালবো ওই আদর্শ চৌধুরী আর তোর ওই প্রতিমা, আদর্শ চৌধুরী মেয়ের প্রতিমা হয়ে একেবারে সারা জীবন চোখের জল ফেলবে। আরে লজ্জায় ঘৃণায় ঠবে তোমার দাদা সাগর একদম চিরদিনের মতো দেশ ছাড়া হবে। তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ এই হৃদয় উজাড় করা ভালোবাসা আমি তোমাকে দেব কল্লোল। আরে শুধু ভালোবাসা নয় তুফানি, একদিন না একদিন আমি তোমাকে কাছে টানবই, আর সেই সঙ্গে আর টানবো ওই আদর্শ চৌধুরীর সমস্ত থাবর অস্থাবর আর সমস্ত সম্পত্তি ওই গ্রাস করে নেব। কি করে? সত্যি বলছো কল্লোল? তুমি সমস্ত সম্পত্তি? আরে তোমার নামে আমি লিখিয়ে দেব। কিভাবে কল্লোল? সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করতে আমার গুরু মন্ত্র আমার কাছে আছে। আমার মূল মন্ত্র হলো ওই আকাশ চৌধুরী। ওই আকাশ চৌধুরী, ওই আকাশ আসল আকাশ চৌধুরীর সঙ্গে নকল আকাশ চৌধুরীর কোনো মিল নেই, অদ্ভুত মিল। আর সেই নকল আকাশকে আমি আসল আকাশ সাজিয়ে ওই আদর্শ চৌধুরী সমস্ত সম্পত্তি একদম গ্রাস করে নেব। তারপর ওই সংসারটাকে আমি একেবারে শ্মশান করে দেব। সানাইয়ের শব্দটা এমন কেঁদে কেঁদে উঠছে কেন? সবাই যে বলে সানাইয়ের শব্দ বড়ই মধুর, কিন্তু
কাঁদছিস কেন? আজকে দিনে কি কাউকে কাঁদতে আছি? দেখি দেখি তোর মুখখানা দেখি। বাবা বেশ সুন্দর মানিয়েছে তোকে, আজ তোকে খুব সুন্দর লাগছে রে। সুন্দর মানে? তুই তো চোখে দেখতে পাস না রে দাদা, তাহলে কেমন করে জানলি আমাকে সুন্দর লাগছে? না ইয়ে মানে আমি অন্ধ হলেও আমার অন্তরটা তো অন্ধ নয় রে পাগলি। সেই অন্তর্দৃষ্টি দিয়ে আমি তো সাজটাকে কল্পনা করে নিলাম। তুই খুব সুখী হবি রে বোন, তুই খুব সুখী হবি। সাগরও বড্ড ভালো ছেলে, দেখিস ও তোকে ভীষণ ভালোবাসবি। ছোটদা, আমার একটা কথা রাখবি ছোটদা? কেন রাখবো না রে? কত জনের যে কত কথাই রাখলাম, তোর কথাটা এবার বাকি থাকে কেন? বল না রে বোন, বল কি তোর কথা বল। আমি বলছি কি, ওই তুফানিকে বলে গিয়ে না তুই নতুন করে বিয়ে করবা। বিয়ে? ছোটদা, তুই কাঁদছিস না হাসছিস রে? তোর কাছে কান্না মনে হলো, এ যে আমার প্রাণ খোলা হাসি রে, প্রাণ খোলা হাসি। ছোটদা, তোদের সেদিনের সেই আবিরের রং আজ ফিকে হয়ে গেছে। আমার হৃদয় উদ্যানে ভালোবাসার কুড়িটা ফোটার আগেই মাটিতে ছড়ে পড়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে আমার মনে পাপিয়ার কুহুতান। তাই তো এই অন্ধ আবিরের কাছে বিয়ের স্বপ্ন দেখাটা একটা অবাস্তব কল্পনা মাত্র। তাই বলি কি তুই বিয়ে করবি না রে ছোটদা? না রে বোন না, আমার মতো মূল্যহীন বোঝাকে অন্য কারোর উপর চাপিয়ে আমি তার মূল্যবান জীবনটাকে কখনো নষ্ট করে দিতে পারি না। এই যে আবির বাবু, আরে আপনি এখনো ভেতরে কথা বলছে? আরে ওদিকে বৃদ্ধ মেসে মশাই, আরে চারিদিক না সামলাতে পেরে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। আরে অন্ধ বলে কি অতিথি আপ্যায়নটুকু আপনি জানেন না? সরি কল্লোল বাবু, সরি, আমি এখনই যাচ্ছি। বৌদির গেস্ট হয়েও আপনি যে আমাদেরকে যেভাবে হেল্প করে চলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই দেশে তোমাকে কি সুন্দর না মানাচ্ছে প্রতিমা। আই যদি আকাশ বাবু বেঁচে থাকতে। কল্লোল বাবু? আরে নাইবা রইলেন তিনি, আমি তো আছি রে বোন। বোন? আপনি আমাকে বোন বললেন? হ্যাঁ ডাকলাম, আর কানুন বা ডাকলাম জানিস? তোর মতো ফুটফুটে আমার একটা ছোট্ট বোন ছিল রে, কিন্তু 10 বছর আগে ওই কাল রাতে সাপের কামড়ে বোন আমার। আর সে যদি বেঁচে থাকতো হয়তো তোর বয়সী হতো। তাই তো আমার চোখে দেখে আমার বোনটার কথা মনে পড়লো। এই বোন, তুই কি আমার সত্যিকারের বোন হতে পারিস না? আজ থেকে না হয় ওই আকাশ বাবু বলে আমাকে দাদা বলে ডাকবি। কি হলো?